আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ দিবা শাখা। আমি আজ তোমাদেরকে অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর কৃষিকে বিষয়ে দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি গতকালকে যা আলোচনা করেছিলাম তার বাকি অংশ নিয়ে আমি আজকে তোমাদের পাশে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। সে আলোচনার বিষয় হচ্ছে হস্তচালিত উন্নত কৃষি যন্ত্রপাতির ব্যবহার, বাড়ি নাঙ্গল, বাড়ি বীজ বপন যন্ত্র, ঔষধ ছিটানো যন্ত্র, তারপরে আছে শক্তিচালিত কৃষি যন্ত্রপাতির ব্যবহার, পাওয়ার টিলার বা ঘূর্ণি নাঙ্গল, বাড়ি মারাই যন্ত্র, গভীর নলকূপ বা শক্তিচালিত সেচ পাম্প, ভালো বীজ বাছাইকরণ, বাছাইকৃত বীজের শতকরা হার নির্ণয়। এর সূত্রটা দেখো, মোট বীজের ওজন বিয়োগ অবশিষ্ট বীজের ওজন ভাগ মোট বীজের ওজন গুণ 100। এটা গাণিতিক আকারে প্রকাশ করতে হবে। আমি গাণিতিক আকারে প্রকাশ করে তোমাদেরকে দেখাবো। এরপরে আছে ফসল উৎপাদনের স্থানীয় কৃষি যন্ত্রপাতি, দেশি নাঙ্গল, মই, আঁচড়া, কোদাল, নিড়ানি। তারপর আমরা আলোচনা করব মাছ ধরা স্থানীয় যন্ত্রপাতি ও ব্যবহার, জাকি জাল, ঠেলা জাল, পলো, বড়শি। এই বিষয় নিয়ে আমি তোমাদের কাছে আজকে আলোচনা করব। আশা করি মনোযোগ সহকারে তোমরা আমার ক্লাসটা শ্রবণ করবে। আমি বিশ্বাসী তোমরা আমাদের সকল অনলাইন ক্লাসেই মনোযোগ সহকারে শোনো, কারণ বাসায় তোমাদের কোনো কাজ নেই। অবসর সময় তোমরা আমাদের ক্লাসটি মনোযোগ সহকারে শুনবে এবং বইটি ভালোভাবে পড়বে। আজকে আমি আলোচনার বিষয়ে যাই। বাড়ি নাঙ্গল। বাড়ি নাঙ্গল বলতে আমরা বুঝি সাধারণত আমাদের দেশে আমরা কার দ্বারা নাঙ্গল তৈরি করতাম, এটা হালকা ছিল, সেই নাঙ্গল দ্বারা ভালোভাবে চাষ করা যেত না। তাই প্রযুক্তি আমাদেরকে দিন দিন উন্নত কৃষিকাজ করার জন্য যে সকল যন্ত্রপাতি দিয়েছেন, সেটার মধ্যে হচ্ছে একটা বাড়ি নাঙ্গল। সেটা সাধারণত লোহা দ্বারা তৈরি। এরা দিয়ে বাড়ি নাঙ্গল দিয়ে চাষ করলে জমির কোনো অংশ বাদ থাকে না এবং জমির মাটি দুপাশে চলে যায় মাটিটা, এবং মাটির যে গভীরতা বাহির হয় এবং মাটির পোকামাকড় বাহির হয়। পোকামাকড় বাহির হলে পোকামাকড়গুলি বিভিন্ন কীটপতঙ্গ খেয়ে ফেলে। এই জন্য বাড়ি নাঙ্গল আমাদের কৃষিকাজে অনেক সহায়তা করে। বাড়ি বীজ বপন যন্ত্র। বাড়ি বীজ বপন যন্ত্র বলতে তোমরা অনেকে বাড়ি বীজ বপন যন্ত্র কি, আবার আমরা আগে যে যখন বীজ বপন করা হতো তখন টুরকি বলা হয়, টুরকি বা টুকি দিয়ে আমরা বীজ বপন করতাম। কিন্তু বর্তমানে যে বাড়ি বীজ যন্ত্র আবিষ্কার হয়েছে, হাতে আমরা যে যন্ত্রের নাড়া নিলেই যে যন্ত্রের চতুর্দিকে ছিদ্র আছে, ছিদ্র দিয়ে বীজ বাইরে হয় এবং বিভিন্ন জায়গায় বীজ ছড়িয়ে পড়ে, বীজ বার একত্রে পড়ে না। এই জন্য কৃষকের বীজ কম লাগে, কারণ বেশি বীজ হলে অর্থ বেশি অপচয় হয়, অনেক টাকা দিয়ে বীজ ক্রয় করতে হয়। তাই এই বাড়ি নাঙ্গল ব্যবহার করলে আমাদের কৃষকদের পরিশ্রম কম লাগে এবং তাদের অর্থ কম অপচয় হয়। কারণ অর্থ কম অপচয় হইলে কৃষক লাভবান হবেন। কারণ 10 টাকা ব্যয় করে যদি 20 টাকা পাওয়া যায় তাহলে সেটাই কৃষক লাভবান। এই জন্য আমাদের যে হস্তচালিত বাড়ি বীজ বপন যন্ত্র দিয়ে বীজ বপন করলে সময়ও কম লাগে। কারণ 1 একর জমিতে বীজ বপন করতে 100 জন লোকের দরকার ছিল আগে, কিন্তু বর্তমানে যে যন্ত্র আবিষ্কার হয়েছে এই যন্ত্র দিয়ে বীজ বপন করলে আমরা 3-4 ঘন্টায় আমরা এই সম্পূর্ণ কয়েক একর জমির ধান বীজ বপন করতে পারি। তাহলে আমাদের অবশ্যই এই বাড়ি বীজ বপন যন্ত্রের প্রয়োজন। এবার ঔষধ ছিটানো যন্ত্র। আমরা যে কৃষক যে ফসল ফলে থাকেন, সেই ফসল ঘরে নেওয়ার পূর্বেই তাদের এই ফসলের মধ্যে কতগুলি বাধা অতিক্রম করতে হয়। প্রথম বাধাই হচ্ছে যে যখন ফসলগুলি একটু সবুজ হবে, সবুজ আমরা জানি সবুজ উদ্ভিদের উপর বিভিন্ন কীটপতঙ্গ আকর্ষণ করে। সে আকর্ষণ করলে যে কীটপতঙ্গগুলি, অনেক কীটপতঙ্গ ভালো, অনেক কীটপতঙ্গ খারাপ। সেই খারাপ কীটপতঙ্গগুলি সাধারণত সবুজ যে উদ্ভিদ, সবুজ পাতা, সবুজ অংশ খেতে তারা ভালোবাসে। তাই সবুজ অংশ যদি খেয়ে ফেলে, তাহলে আমার গাছের সবুজ অংশ যদি খেয়ে ফেলে, যেই অংশের সবুজ অংশের মধ্যে সালুর সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদ খাদ্য গ্রহণ করে, সেই সবুজ অংশে যদি খেয়ে ফেলে, সে পাতে যদি খেয়ে ফেলে, তাহলে কৃষকের ফসল তো ভালো হবে না। তাই এই পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ঔষধ ছিটাতে হয়।
সে ঔষধ ছিটানোর যন্ত্র, যে হস্তচালিত যে যন্ত্র, উন্নত যন্ত্র আবিষ্কার হয়েছে, সেই যন্ত্রের মধ্যে পানি মিক্স করে পানির সাথে কীটনাশক দিয়ে পানি মিক্স করার পর মেশিনের ছিদ্র আছে, ছিদ্র দিয়ে বিভিন্ন ফসলের মধ্যে পানি ছিটে পড়লে ওই ফসলের পাতার মধ্যে যে কীটনাশক বসে থাকে সেই ওই পোকাটা মারা যাবে এবং কৃষক ভালোভাবে তার ফসল পাবে এবং কৃষকের ফসলের কোনো ক্ষতি হবে না। এইভাবে আমরা সাধারণত ঔষধ ছিটিয়ে থাকি। এবার আসো তোমরা শক্তিচালিত কৃষি যন্ত্রপাতির ব্যবহার। তো শক্তিচালিত কৃষি যন্ত্রপাতিগুলি আমি আগে বলেছি, তা আমরা প্রত্যেকটা এক এক করে আলোচনা করি। তাহলে হচ্ছে পাওয়ার টিলার বা ঘূর্ণি নাঙ্গল। পাওয়ার টিলার বা ঘূর্ণি নাঙ্গল শক্তিচালিত, এরা ইঞ্জিন দ্বারা চালিত হয়, হস্তচালের প্রয়োজন হয় না। এটা সাধারণত নাঙ্গলটা সাধারণত মেশিনের ভিতরে থাকে, এটা গোল, অর্থাৎ নাঙ্গল যখন ইঞ্জিনটা চালু হয় তখন নিচের মাটিটা ঘুরে ঘুরে কর্তন করা হয়, তখন সেই মাটি গভীর থেকে গভীরে প্রবেশ করে এবং সেই মাটি বড় বড় চাকা বাইর হয়, এই মেশিনে আবার চাকাটা ভেঙে ফেলে। তাহলে এই অল্প সময়ের মধ্যে কয়েক বিঘা জমি চাষ করা যায়। তাহলে কৃষকের সময় কম লাগে, নির্দিষ্ট সময়ে কৃষক সেই ফসলগুলি বুনতে পারেন, বীজ বুনতে পারেন, নির্দিষ্ট সময়ে আবার তারা ঘরে তুলতে পারেন। কারণ এই নাঙ্গল যদি না হতো বিঘায় বিঘা জমি চাষ করা মোটেও সম্ভবিত না। এই জন্য আমাদের এই পাওয়ার টিলার বা ঘূর্ণি নাঙ্গল দ্বারা কৃষক এভাবে জমি চাষ করে থাকেন। এটা সুবিধা হচ্ছে যে সকল বড় বড় চাকা বাইর হয় সেই চাকাগুলি আবার এই মেশিনের মাধ্যমে ভেঙে ফেলা হয় এবং মাটিটা নরম করে ফেলে, রৌদ্রে মাটি ঝুরঝুরে হয়, অঙ্কুরোদ্গম হতে উদ্ভিদের অঙ্কুরোদ্গমে সহায়ক, অঙ্কুরোদ্গমে সহজে অঙ্কুরোদ্গম হতে পারে। এটা হলো আমাদের ঘূর্ণি নাঙ্গলের ব্যবহার। বাড়ি মারাই যন্ত্র। এখন আমরা আলোচনা করব বাড়ি মারাই যন্ত্রটা কি। কৃষক যখন ফসল যখন বাড়িতে কেটে আনার সময় হয় তখন কৃষক এগুলি বাড়িতে কেটে আনার পর আগে আমরা গরু দিয়ে মারাই করা হতো বা বড় ড্রামের মধ্যে খড়গুলি পিটিয়ে ধান থেকে বীজ আলাদা করা হতো। এখন প্রযুক্তি আমাদেরকে এত উন্নত করে দিয়েছে যে আমাদেরকে আর ফসলগুলি বাড়িতে আনতে হয় না, জমির এক পাশে রেখেই আমাদের মারাই যন্ত্র দিয়ে ফসলগুলির থেকে বীজ আলাদা করা হয়। এবং আরও একটা সুন্দর খবর, সেই বীজের মধ্যে যে ময়লা, যে গাছের পাতাটা পচে বিভিন্ন কীটপতঙ্গ যে ধানটা নষ্ট করে ফেলছে এরা হালকা হয়ে যায়। এই যে পচা আবর্জনা বা নষ্ট ধান, সেই নষ্ট ধানটা আলাদা হয়ে যায়। আর যে ধানটা ভালো, উজ্জ্বল, স্বাভাবিক এবং সংরক্ষণ করলে পরবর্তী বছরে আবার আমরা ওই ধানটাকে বীজ রূপে চিহ্নিত করতে পারি, এই হিসাবে ময়লাগুলি দূর হয়ে যায়। আর যে ভালো ধানটা একত্রে হয়, বিঘায় বিঘায় জমির ধান, শতে শতে মনের ধান আমরা মারাই করে ওই জমির পাশে রেখেই আমরা মারাই করে এই ময়লাটা দূর হয়ে একদিকে যায় আর ভালো ধানটা একদিকে সরে যায়। এই যন্ত্র দ্বারা আমাদের এই মারাই মাধ্যমে ফসল থেকে বীজটা আলাদা করা যায়। আরও শুনলে তোমরা আনন্দিত পাবা, এই মারাই যন্ত্রে সাধারণত বাতাস বেশি সৃষ্টি হয়। এই জন্য আমাদের ঘরবাড়িতে অনেকে ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য এই যন্ত্রটা ঘরবাড়িতেও ব্যবহার করে থাকেন। এই যন্ত্রটা কোথায় ব্যবহার করেন? ঘরবাড়িতে এই যন্ত্রটা মারাই যন্ত্রটা ব্যবহার করা থাকেন। কারণ মারাই যন্ত্র যদি না থাকতো এত শত শত মন ধান হস্ত দ্বারা পরিষ্কার করা মোটেও সম্ভব হতো না। এই জন্য প্রযুক্তি আমাদেরকে উন্নত যন্ত্র আবিষ্কার করে দিয়েছেন যে মারাই যন্ত্র। তাইলে আমরা মারাই যন্ত্রের মাধ্যমে অল্প সময়ে অধিক ফসলের বীজ আলাদা করতে পারি, তাতে আমাদের কোনো সমস্যা হয় না। এবার আসো তোমাদের গভীর নলকূপ বা শক্তিচালিত সেচ পাম্প কি। আমাদের দেশে যেহেতু দিন দিন লোকসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই জন্য আমাদের খাদ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এর জন্য খাদ্যের চাহিদা পূরণ করতে হলে আমাদেরকে অবশ্যই নতুন প্রযুক্তিতে কৃষিকাজ করতে হবে। তো নতুন প্রযুক্তি কৃষিকাজ করতে হলে
ইরিদান সাধারণত অল্প সময়ে আমরা পাই। 1900 সালে ইরিদান আবিষ্কার হয়েছে, 2011 সালে কয়েকটা ইরিদান আবিষ্কার হয়েছে। সেই ইরিদানের মধ্যে আমরা দেখতে পাই যে বিধান 56, বিধান 55, তারপরে দিশারি, চান্দিনা, এরকম কতগুলি ইরিদান আবিষ্কার হয়েছে। যেই ধানগুলির অতিরিক্ত পানির প্রয়োজন, এই পানি আমাদের যে প্রকৃতি মৌসুম অনুসারে যে বৃষ্টিটা হয়, এই বৃষ্টি পানিতে এই সাধারণ ইরিদানটা আমরা তুলে আনতে পারি নাই, এই জন্য অনেক পানির প্রয়োজন। সেই পানির সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানীরা যে যন্ত্র আবিষ্কার করছেন নতুন, সেই যন্ত্রের নাম হচ্ছে গভীর নলকূপ বা শক্তিচালিত সেচ পাম্প। তো আমরা প্রত্যেকটা ধান ক্ষেতের কিনারে আমরা এই পাম্পটা বসানো হয়। বিশেষ করে বর্তমানে এখন পানির সমস্যা সমাধানের জন্য অনেকে আমাদের বাড়ির পাশে আমাদের সামাসিয়াল বসে আমরা পানির সমস্যা সমাধান করতে পারি। তোমরা অনেকে দেখো সামাসিয়াল চিনো, কিন্তু গ্রাম অঞ্চলে আমরা ইরিদান করার জন্য মৌসুমি বৃষ্টিতে, মৌসুমি পানিতে ধানটা আমাদের কৃষকরা নির্দিষ্ট সময়ে ঘরে আনতে পারেন না, বিধায় অতিরিক্ত পানির প্রয়োজন। এই জন্য এই গভীর নলকূপটা স্থাপন করা হয়। তবে এই নলকূপটা আবার কয়েকটা ধান আছে শক্তিচালিত, অর্থাৎ হর্ষ পাম্প, অর্থাৎ 1 গোড়া 2 গোড়া 3 গোড়া, একটা গোড়ার যতটুকু শক্তি, ওই শক্তি অনুসারে এখন 1 গোড়া মেশিনে একটা গোড়ার শক্তি যতটুকু পাওয়ার আছে, 2 গোড়া মানে যখন 2টা গোড়ার শক্তি যতটুকু পাওয়ারের মেশিনটা চলা হয়, 3 গোড়া, এরকম যেখানে যতটুকু গভীরতার পানির প্রয়োজন, যেখানে যতটুকু ইরিগেট বেশি করা হয়েছে সেখানে বেশি পানির প্রয়োজন, তখন বেশি গোড়ার মেশিন স্থাপন করে ওই আমাদের কৃষকদের যে পানির চাহিদাটা, সেই পানির চাহিদাটা পূরণ করে থাকেন এই শক্তিচালিত নলকূপ দ্বারা। তাইলে এবার আসো আমরা যাই যে ভালো বীজ বাছাইকরণ। ভালো বীজ বাছাইকরণ কথা বলে আমার দুটি কথা বলতে হয়, যে সেই কথাটি হচ্ছে, বাবা শোনো আমি বলতেছি কথাটা। প্রবাদে আছে, সুবংশে সুসন্তান সুদীজনে কয়, ভালো বীজে ভালো ফসল জানিবে নিশ্চয়। অর্থাৎ ভালোর কোনো বিকল্প নাই, ভালো বীজে ভালো ফসল হয়, ভালো স্কুলে ভালো লেখাপড়া হয়, ভালো শিক্ষক ভালো পাঠদান করে থাকেন। তাই আমাকে আরেকটি কথা না বলে হচ্ছে না তোমাদের পাশে, সেই কথাটা হচ্ছে, বাবা সুসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে মানে তুমি যদি সৎসঙ্গে সৎ লোকের সাথে বসবাস করো, তাহলে তুমি ভালো কাজ করতে পারবে, তুমি আল্লাহর নিকট সহজে ভালো কাজ করলে তোমাকে আল্লাহ ব্যস্ত নসিব করবে। আর তুমি কুসঙ্গী, অর্থাৎ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আর যদি খারাপ লোকের সাথে তুমি চলাফেরা করো, তুমি ভালো আল্লাহর কাজ করলা না, তুমি ব্যস্ত যেতে পারবা না। তাইলে অবশ্যই আমাদের ভালোর কোনো বিকল্প নাই। এই জন্য ভালো বীজ বপন করলে কৃষক অবশ্যই তার সে আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবে, ভালো ফসল পাবেই। এইবার আসো তুমি, আমি এটা গেলে এবার আসো বাছাইকৃত বীজের সত্যি হার নির্ণয়। আমরা যদি 100 কেজি বীজ রাখি, এই বীজগুলি যদি আমাদের 5 মাস পর যদি দেখি যে 100 কেজি বীজের মধ্যে 5 কেজি বীজ নষ্ট হয়ে গিয়েছে, তখন যদি বলে তাহলে কত কেজি বীজ তোমার ভালো রইল, তখন একটা স্টুডেন্ট বলে ফেলতে পারবে, স্যার 100 কেজি বীজের মধ্যে যদি স্যার 5 কেজি নষ্ট হয়ে যায় বা 10 কেজি নষ্ট হয়ে, 5 কেজি নষ্ট হলে 95 কেজি ভালো, আর 10 কেজি নষ্ট হলে স্যার 90 কেজি ভালো। এ কথা বললে কিন্তু হবে না বাবা, গাণিতিক আকারে প্রকাশ করতে হবে। গাণিতিক আকারে প্রকাশ করতে হলে আমাদের এই সূত্র অবলম্বন করতে হবে। দেখো, বাছাইকৃত বীজের শতকরা হার নির্ণয় সমান সমান মোট বীজের ওজন বিয়োগ অপসারিত বীজের ওজন ভাগ মোট বীজের ওজন গুণ 100। আবার দেখো তোমরা, বাছাইকৃত বীজের শতকরা হার নির্ণয় সমান সমান লিখতে হবে তোমাদের মোট বীজের ওজন বিয়োগ অপসারিত বা নষ্ট বলা হয় অপসারিত বীজের ওজন ভাগ মোট বীজের ওজন গুণ 100। হার মানি শতকরা 100। তাহলে আমি গাণিতিক আকারে তোমাদেরকে প্রকাশ করতে হয়। তো গাণিতিক আকারে প্রকাশ করলে আমি তোমাদের গাণিতিক আকারে প্রকাশ করে দেখাচ্ছি। সেটা হচ্ছে, তোমরা দেখো, মনে করো মনে করি 100 কেজি বীজ
বীজ সংরক্ষণ ছিল, 100 কেজি বীজ তোমার সংরক্ষণ ছিল। এই 100 কেজি বীজের থেকে 5 মাস পর 10 কেজি বীজ নষ্ট হয়েছে, 10 কেজি বীজ নষ্ট হয়েছে। তাহলে ভালো বীজের হার কত? ভালো বীজের হার, ভালো বীজের হার কত? তাহলে এটা তোমাকে গাণিতিক আকারে প্রকাশ করতে হবে। ওই যে আগে যে সূত্রটা রেখেছি সেই সূত্র দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে আমি সূত্রটা লিখি, দেখো। আমি আবার মনে করি যে 100 কেজি বীজ সংরক্ষণ তোমার ছিল। কত কেজি বীজ ছিল? 100 কেজি। 5 মাস পর 10 কেজি বীজ নষ্ট হয়েছে। ভালো বীজের হার কত? কয় মাস পর? 5 মাস পর 10 কেজি বীজ নষ্ট হয়েছে। তাহলে ভালো বীজের হার কত? তাহলে আমরা গাণিতিক আকারে প্রকাশ করি, কিন্তু মুখে বলতে পারবো আমরা যে এখানে স্যার 90 কেজি বীজ ভালো আছে, এরা বললে হবে না। তুমি গাণিতিক আকারে যেভাবে পরীক্ষা আসলে যেভাবে লিখবে সেটা আমি তোমাদেরকে বলতেছি। পরীক্ষা লিখতে হবে যেভাবে, সেটা আমি বলতেছি তোমাদেরকে। দেখো, বাছাইকৃত বীজের শতকরা হার সমান সমান, এভাবে সমান সমান লিখতে হবে। সমান সমান মোট বীজের ওজন। কি লিখতে হবে? মোট বীজের ওজন। এটা এই সূত্রটা, মোট বীজের ওজন, মোট বীজের ওজন বিয়োগ, এখানে লেখা আছে অপসারিত বীজের ওজন। অপসারিত বীজের ওজন ভাগ মোট বীজের ওজন। মোট বীজের ওজন গুণ 100। এই সূত্রটা লিখতে হবে। আবার লিখতে হবে বাছাইকৃত বীজের শতকরা হার সমান সমান লিখতে হবে সমান সমান মোট বীজের ওজন বিয়োগ অপসারিত বা নষ্ট বীজের ওজন ভাগ মোট বীজের ওজন। তাইলে আমরা আগে পেয়েছি যে মোট, এখানে অঙ্কটা বসে দাও গাণিতিক ভাবে। এখানে দেখো আমরা মোট বীজ পেয়েছি কত কেজি? 100 কেজি বীজ পেয়েছি। তোমার আমি একটা উদ্দীপক লিখেছিলাম আগে, সেই উদ্দীপকে লেখা আছে 100 কেজি। তাহলে আমরা লিখলাম 100। নষ্ট বা অপসারিত বীজ, 5 মাস পর যে বীজটা নষ্ট হয়েছে কত কেজি? 5 মাস পর বীজ নষ্ট হয়েছে 10 কেজি। দেখতে হবে এত কেজি ভাগ আবার মোট বীজ। এই যে মোট বীজের ওজন, মোট বীজ কত কেজি? 100 কেজি। শতকরা হার, ওই যে এই সূত্রের অংশ এখানে লেখা আছে 100। এখন এখানে 3টা কাজ, তোমার বিয়োগের কাজ আছে, গুণের কাজ আছে, ভাগের কাজ আছে। তাহলে আমরা আগে কি এর কাজ করব? আগে যদি তুমি বিয়োগ করা হবে না, নিয়ম অনুসারে এখানে আগে তোমায় করতে হবে ভাগের কাজ। ভাগের কাজের পরে তোমায় করতে হবে এই বিয়োগের কাজ। এই ভাগের কাজ করে দেখো, 100 শেষ। তাহলে গুণ, তোর গুণ থাকে 100 একে 100, 100 একে 100। এই একের কোনো দাম নেই, 1 দিয়ে গুণ ভাগ করলে তার কোনো পরিবর্তন হয় না। তাইলে আমাদের যদি এখানে এই গুণের কাজ শেষ, যদি এখানে যদি আমরা করি 100তে 10 গেলে 90, তাহলে 90 কেজি, 90%। তাহলে আমাদের ভালো বীজের ওজন হচ্ছে কত কেজি ভালো বীজ পাইলা তুমি? 90 কেজি ভালো বীজ পেলাম। তাহলে আমরা কয় কেজি ভালো বীজ পেলাম? 90 কেজি ভালো বীজ পেলাম। তাহলে আমরা এভাবে বীজের বাছাইকৃত বীজের হার অঙ্ক আসলে আমরা এভাবে অবশ্যই করতে পারবো। আশা করি তোমরা সবাই অঙ্কটা করতে পারবে, পরীক্ষা আসলে দিতে পারবে। এবং পরীক্ষা মাঝে মাঝে অতীতের প্রশ্নের ধারা অনুসারে আমরা দেখি যে এই অঙ্ক মাঝে মাঝে থাকে।
এই জন্য আমি তোমাদেরকে অঙ্কটা ক্লাসে করে দিলাম। তোমরা এই অঙ্কর যে গাণিতিক সংখ্যা পরিবর্তন করে, সূত্র পরিবর্তন জীবন হবে না, এই সূত্রে করতে হবে, কিন্তু গাণিতিক সংখ্যা 200, 300, 400, 500 এটা পরিবর্তন করবে। এইভাবে তোমরা আশা করি অনেক সহজ অঙ্কটা এটা করে নিবে। কয়েকটা গাণিতিক সংখ্যা পরিবর্তন করে অঙ্কটা তোমরা করে নিবে। ফসল উৎপাদনের এবার আসো, ফসল উৎপাদনের স্থানীয় কৃষি যন্ত্রপাতি, দেশি নাঙ্গল, মই, আছড়া, কোদাল, নিড়ানি। তাহলে দেশি নাঙ্গল হচ্ছে আমরা আগে যে সকল দেশি নাঙ্গলগুলি কাঠ দ্বারা তৈরি করতাম, সেই নাঙ্গলগুলি সাধারণত ছোট জমি, যে জমি টুকরা ছোট অংশ, এতটুকু জমি আস্তে আস্তে দিন দিন কমতেছে, কিন্তু জমির সংখ্যা বাড়তেছে না। কিন্তু মানুষের সংখ্যা দিন দিন যেভাবে কমতেছে বাড়তেছে, মানুষের সংখ্যা দিন দিন কি করতেছে বাড়তেছে, কিন্তু জমির সংখ্যা দিন দিন কমতেছে। এই ছোট জমিতে বড় নাঙ্গল দ্বারা বা এই ভারী নাঙ্গল দ্বারা চাষ করা সম্ভব না। তাই দেশি নাঙ্গল দ্বারা আমরা ছোট জমি টুকরা জমিতে চাষ করতে পারি অল্প পরিশ্রমে। গবাদি পশু দ্বারা, যেই পশুগুলি সাধারণত শক্তি কম, কৃষকরা দামি গরু ক্রয় করতে পারেননি, তাদের এত অর্থ নেই, ছোট ছোট টুকরা জমি চারা গাছ রোপণ করতে হবে, এই জন্য এই ছোট জমিতে আমরা সাধারণত দেশি নাঙ্গলটা ব্যবহার করি, এটা কাঠ দ্বারা তৈরি করা হয়। এবার আসো তুমি মই কি? মই সাধারণত আমরা চিত্র তোমরা দেখতে পারো, মই দেখো সময় কম, এই হচ্ছে আমাদের মই। এই মই দ্বারা সাধারণত কৃষকরা মাটির বড় বড় চাকা ওঠে, মাটির চাকাটা ভেঙে ফেলা হয়, এবং যে কিছু আগাছা আছে নরম, যে আগাছা এই মই দ্বারা, মই দিলে জমি পেছলে, জমির মাটি সমান করলে আগাছা মরে যায়। তাহলে এইভাবে আমরা এই মই দ্বারা আমরা সাধারণত গ্রামাঞ্চলে এই স্থানীয় কৃষকরা এই কাজ করে থাকেন। আশ্রা, এই আশ্রা দেখো চিত্রটা, আশ্রা দ্বারা আগাছা ধ্বংস করা হয়, এবং যে বৃষ্টিতে যে মাটিটা শক্ত থাকে, সেই শক্ত মাটির আবরণটা ফেটে যায়, ফেটে গেলে আলো বাতাস প্রবেশ করতে পারে এবং সেখানে পানি প্রবেশ করতে পারে। পানি প্রবেশ করলে যে কৃষকের যে চারা গাছ, সেই চারা গাছটা উন্নত হয় এবং ভালো ফলন দেয়। এই সেই আশ্রাটা দেখো তোমরা, সব চিত্র আঁকা সম্ভব নয়, কোনো বইয়ে সব আছে, তোমরা একটু হালকা আমি বলে দিলাম। গরু দ্বারা সাধারণত টানা হয়, এটা সাধারণত লোহা, এইটা লোহার তৈরি, এটা লোহার তৈরি, এটা কাঠের তৈরি, এটা কাঠের তৈরি, এটা লোহার তৈরি। তাহলে এটা লোহা হলে মাটির নিচে যায়, এবং সেই মাটিটা যে শক্ত মাটিটা, সে শক্ত নরম হয়, যে দুর্বল আগাছাটা নষ্ট হয়ে যায়। এটা হলো আশ্রার কাজ। কোদাল, গ্রাম অঞ্চলে স্থানীয় কৃষকরা সাধারণত বলছি, গ্রাম অঞ্চলে এই কোদাল ব্যবহার করা, ছোট জমি দিতে এই যে আইল, এখানে আগাছা থাকে, এখানে আগাছা থাকে, এখানে আগাছা থাকে, এখানে আগাছা থাকে, ছোট 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 আগাছা, এই যে এই আগাছাগুলি সাধারণত এখানে নাঙ্গল প্রবেশ করতে পারে না। তো এই আগাছাগুলি তুমি কি ধ্বংস করতে হলে, এই যে আইল, এটা হলো তুমি আইল বা মোটা অংশ মাটি দেওয়া করা আইল বলা হয়। আইল, এই আইলের কাছে কিন্তু নাঙ্গল প্রবেশ করতে পারে না। কোদাল দ্বারা, এই যে এই কোদাল দ্বারা এটাকে কাইটা, এটাকে নষ্ট করে দিলে সেখানে তোমাকে বীজ বোনার উপযোগী করে তোলে। এবং যে উঁচু, এখানে মনে করে নিচু, এই যারা উঁচু মাটি, যখন কৃষক জমিতে পানি দিবে, সেচ দিবে, তখন এখানে একটা চারা থাকলে এখানে একটা চারা গাছ, এই চারা গাছে কিন্তু পানি প্রবেশ করতে পারতেছে না। তাহলে তুমি জমিটাকে সমতল করতে হবে, এই মাটিটাকে কর্তন করতে হবে, কর্তন করে সমান করে, এই কর্তন করার যন্ত্রই হচ্ছে তোমার হচ্ছে এই কোদাল। এই কোদাল দ্বারা তুমি কর্তন করে জমি সমতল হয়ে গেল, জমি সমতল হওয়ার পর চারা গাছ আসছে তোমার, এই চারা গাছ
চারা গাছ। এই গাছগুলো যখন তুমি পানি দিবা, যখন এদিক দিয়ে পানি পাওয়ার সঙ্গে পানি জমিতে যে সমতল সমস্ত চারা গাছে পানিটা পাইতেছে। এই যে এইভাবে আমরা করবো। এবার এক সংক্ষেপে বলে একটু কথা আছে যে মাছ চাষ, মাছ ধরার স্থানীয় যন্ত্রপাতি, তার ব্যবহার, জাকি জাল সবাই চিনো, ঠেলা জাল সবাই চিনো, পলো চিনো, বড়শি চিনো, এগুলি দ্বারা আমরা গ্রাম অঞ্চলে মাছ ধরে থাকি। আশা করি তোমরা এই জিনিসগুলি, সব জিনিসগুলি বইয়ে আছে, একটু বইটা তোমরা ফলো করবা। প্রত্যেকটা জিনিস বইয়ে আছে, বইয়ের মধ্যে ব্যাপক আলোচনা। আমি কয়েকটা কথা বলছি মাত্র, সময়ের সংকীর্ণ, এই জন্য তোমরা আশা করি ভালোভাবে পড়বে। এই অধ্যায় আজকে আমি শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।